মাকে নিজের মতো রেখে উঠে পড়ে রৌনক। যাওয়ার সময় কেবল জাহানারাকে ইশারা করে যায় যেন মায়ের খেয়াল রাখে। দিলারা জামান কিছু বলতে পারেন না, কেবল চুপচাপ বসে থাকেন। তার আসলে বলার মতো মুখ অবশিষ্ট নেই, কিভাবে থাকবে? অপরাধ তো তার নিজের ছেলেই করেছে, তাও কোনো ছোটখাটো অপরাধ নয়। স্বামীর বেইমানির মতো অন্যায় অপরাধের এই পৃথিবীর আইনে কঠিন কোনো শাস্তি নেই, অথচ কঠিন একটা শাস্তি থাকা দরকার ছিল। যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় পরনারীতে আসক্ত হবে, তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। কারণ প্রতারণা করা স্বামীর কিছু না গেলে আসলে প্রতারিত হয় স্ত্রী, তো বাকিটা জীবন ভেতরে ভেতরে মরেই যায়, জীবিত লাশ হয়ে জীবন কাটায় মৃত্যু পর্যন্ত। ওসব অবশ্য অন্যরা টের পায় না। বীভৎস ভয়ঙ্কর একটা কষ্ট বুকের ভেতর নিয়ে বেঁচে থাকতে হয় প্রতারিত হওয়া নারীকে। অথচ এসব প্রতারকদের পৃথিবীর আইনে কোনো শাস্তি নেই, মৃত্যুদণ্ড পাওয়ার মতো কঠিন অন্যায় করেও এরা দিব্যি হাসি খুশি ভাবেই বেঁচে থাকে। একজন নারীকে ভেতরে ভেতরে সম্পূর্ণ মেরে ফেলার পরেও এরা বিন্দুমাত্র অনুশোচনা করে না। এদের বেঁচে থাকাটাও অন্যায়, অথচ আফসোস পৃথিবীতে এদের কোনো শাস্তি নেই, এদের শাস্তি দেওয়ার কোনো আইন নেই। চিত্রলেখা বাড়িতে পা রাখতেই টের পেল পরিবেশ আজ যথেষ্ট থমথমে, একদম তুফান আসার আগ মুহূর্তের মতো। আবার এমনও হতে পারে একটা তুফানের পরবর্তী থমথমে পরিবেশ। কিছু হয়েছে কিনা না জানা অবধি কোনো কিছু শিওর হওয়া যাচ্ছে না আর কি। চিত্রলেখা যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন তাকে দেখার সঙ্গে সঙ্গে লিখন ও চয়ন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কানাকানিও করেছে। আবার লিখন যে চারুকে ইশারায় কিছু একটা বলল, সেটাও চিত্রলেখার নজর এড়ায়নি। তবে এই মুহূর্তে এসব বিষয়ে কিছু না বলে নিজের ঘরে চলে যায় সে। এমনিতেই আজ তার মস্তিষ্কের ভেতর সবকিছু আউলা লাগছে। রৌনকের বলা কথাটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। গোসল করতে বাথরুমে ঢুকে বেশ কিছুক্ষণ বেসিনের সাথে লাগোয়া ছোট আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রয়েছে ভাবলেশীনভাবে। রৌনক আচমকা ওকে কেনই বা এমন একটা কথা বলল, এর কোনো কারণ খুঁজে পায় না চিত্রলেখা। অনেক চিন্তা ভাবনা করেও যখন কোনো কারণ খুঁজে পায় না, তখন নিজেকে বুঝ দিয়ে বলে, ওনার সম্ভবত জ্বর এসেছিল, তাই উল্টাপাল্টা বকেছেন। অনেকেরই জ্বর এলে উল্টাপাল্টা বলে, চারুর এই রোগটা আছে। জ্বর আসতে না আসতেই ওর উল্টাপাল্টা বলা শুরু হয়ে যায়। আর সবচেয়ে বেশি যে কথাটা বলে চারুর, তা হচ্ছে ও নাকি বাবা মাকে দেখতে পায়। ওনারা নাকি দুজন এসে ওর মাথার কাছে বসে কপালে হাত বুলিয়ে দেয়। অথচ বাবা মা যখন মারা যায় তখন চারু এইটুকু, এতটুকু একটা বাচ্চা। ওনাদের চেহারা ওর ঠিকঠাক মনেই নেই, ছবিতে দেখেছে সেটাই ওর চোখে ভাসে। আর জ্বরের ঘোরে ও ভাবে বাবা মা এসে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছে। রৌনকেরও এমনই কিছু একটা হয়েছিল হয়তো, তারও হয়তো জ্বর হয়েছে, সেজন্য এমন একটা উদ্ভট অসম্ভব কথা বলে ফেলেছেন। জ্বর সেরে গেলে ঠিক সব ভুলে যাবেন। এসব হাবিজাবি বলে নিজেকে বুঝ দিলেও চিত্রলেখার মস্তিষ্কে ফের ভাবনায় উদয় হয়। ও নিজেই কপালে হাত দিয়ে দেখেছিল রৌনকের জ্বর ছিল না কপালে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকই ছিল, তবুও চিত্রলেখা নিজেকে বুঝ দিয়ে বলে, ওনার হয়তো চোরা জ্বর হয়েছে, ভেতরে ভেতরে ঠিকই জ্বর আছে, কিন্তু বাইরে বোঝা যায় না। এটাই হবে, এই কারণেই উল্টাপাল্টা বলছেন। মানুষ যখন কোনো শক্ত কারণ খুঁজে না পায়, তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন উদ্ভট ব্যাখ্যা দাঁড় করায়, এমনকি এটাকেই সত্যি বলে বিশ্বাস করার আপ্রাণ চেষ্টাও করে। এসব অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে মনকে বোকা বানানো গেলেও মস্তিষ্ককে বোকা বানানো যায় না। বিবেক যুক্তি ছাড়া কথা মানতেই চায় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসব হাবিজাবি ভাবার পর গা ঝাড়া দেয় চিত্রলেখা। তাকে রাতের রান্নাও সারতে হবে, এখানে দাঁড়িয়ে থেকে উদ্ভট সব কথা ভাবলে তার চলবে না। রৌনক হয়তো নিচুকি মজার ছলে কথাটা বলেছে, কিন্তু এই কথা ভেবে ভেবে সময় অপচয় করলে তার চলবে না। আবার এই মুহূর্তটা চোখে ভাসলে চিত্রলেখার একটুও মনে হয় না রৌনক নিচুকি মজার ছলে এত বড় একটা কথা বলে ফেলেছে, বরং তাকে যথেষ্ট সিরিয়াস মনে হয়েছে। রৌনকের দৃষ্টি চিত্রলেখাকে বলেছে সে একটুও মজা করে কথাটা বলেনি, যা বলেছে মন থেকেই বলেছে। এসব ভেবে ভেবেই নিজের মাথার চুল চিত্রলেখা নিজেরই ছিঁড়তে মন চাইছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে জানে না, এসব জানতেও চায় না। ওর জীবনটা এমনি কাটায় ভরপুর, এই জটিল জীবনটায় আরো বেশি জটিলতা ওর চায় না। ও যেমন আছে ভালো আছে, আর কোনো উটকো ঝামেলা ওর চায় না। তাই রৌনক ও রৌনকের বলা কথা মাথা থেকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করে নিজের কাজে মনকে ফোকাস করার চেষ্টায় মত্ত হয় চিত্রলেখা। তানিয়াকে যথেষ্ট ফুরফুরে দেখাচ্ছে আজ। শেষ কবে তাকে এতখানি রিল্যাক্স দেখেছিল রৌনকের ঠিক মনে পড়ছে না। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে রৌনকের ঘরের বারান্দায়। তানিয়া আধা খোলা বারান্দার গ্রিল ঘেঁষে চা হাতে দাঁড়িয়ে আছে, আর রৌনক বারান্দার দেয়াল ঘেঁষে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা চায়ের কাপে এখন পর্যন্ত একটা চুমুকও বসায়নি সে। তানিয়া এতক্ষণ দূর আকাশের দিকে তাকিয়ে থাকলেও এবার পেছনে ঘুরে দেবরের মুখোমুখি দাঁড়ায়, তবে দূরত্ব কমায় না, যেখানে ছিল ওখানে থেকেই।
চায়ের কাপে চুমুক বসিয়ে তানিয়া রিল্যাক্স ও শান্ত ভঙ্গিতেই জিজ্ঞাসা করে, আজকাল কি বিশেষ একজন ছাড়া অন্য সবার হাতের চা খাওয়া বাদ দিয়ে দিছো নাকি? কই না তো। হাতে খাচ্ছ না যে? চা ঠান্ডা হয়ে গেছে। তুমি তো ঠান্ডা চা পছন্দ করো না। চোখের সামনে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি, তো তাই সে কনসেন্ট্রেট করতে পারি। তা কি আবিষ্কার করলে নতুন আমাকে? এবারে ঠান্ডা হয়ে যাওয়া পানসে চায়ে চুমুক বসায় রৌনক। ঠান্ডা চা খেতে একদম বিশ্রী লাগে তার। তবুও ও মুখে নেওয়া চাটুকু কষ্ট করে হলেও গিলে ফেলে সে। তারপর তানিয়ার কথার জবাবে বলে, বলতে পারো তাই। তোমাকে কখনো এভাবে আয়েস করে চা খেতে দেখিনি। সবসময় তুমি কফিটাই প্রেফার করেছো, অথচ আজ দিব্যি চা এনজয় করেছো, যেন তোমার ভীষণ পছন্দের জিনিস। আর তুমি আজ আচমকায় তোমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, অথচ সেটা নিয়ে তুমি মোটেও বিচলিত নও। তোমার ফেস দেখে বোঝাই যাচ্ছে না তুমি তোমার নেওয়া সিদ্ধান্তে হ্যাপি। আর ইউ হ্যাপি ফর ইয়োর সেলফ? আর কিছু? আপাতত একটু আটটু। প্রথমটা দিয়েই শুরু করি। আমার শুরু থেকেই চা ভীষণ পছন্দের, কিন্তু কি জানো, মানুষের পছন্দ পরিবর্তনশীল। সঙ্গ, পরিবেশ, উঠা বসা, চলাফেরা সব কিছুর প্রভাবেই পছন্দটা পরিবর্তন হয়ে যায় কোনো না কোনোভাবে। বিয়ে হয়ে আসার পর থেকে দেখতাম রাদিন কফি খায় সবসময়। যদি ওর প্রয়োজন হতো, সে রাত জেগে কাজ করে স্ট্রং কফি ছাড়া তার চলতো না। ওকে সঙ্গ দিতে গিয়েই আমি চা বাদ দিয়ে কফি ধরলাম। রাদিন কিন্তু তা কখনোই টের পায়নি, হয়তো কোনো দিন জানার চেষ্টাও করেনি। ওর কেবল নিজের কফির মুখটা হলেই চলেছে। সে কখনো জানতে চেষ্টা করেনি তাকে সঙ্গ দেওয়া নারী নিজের পছন্দের চা বাদ দিয়ে তার পছন্দের কফিটা আপন করে নিয়েছে। সেটা কখনোই রাদিনের মাথা ব্যথা ছিল না। আমি গোটা মানুষটাই কখনো তার মাথা ব্যথা ছিলাম না, কারণ আমি অন্য আর 10টা বউয়ের মতো করে কখনো আবদার করে বা অভিমান করে বলিনি আজ আমায় ঘুরতে নিয়ে যাও বা শপিং করতে নিয়ে যাও, আমাকে আলাদা করে সময় দাও। আমার জন্য সবসময় ওর কাজ, ওর পেইন্টিং, ওর অ্যাচিভমেন্টগুলো সব কিছুর ঊর্ধ্বে ছিল। তখন যদি বুঝতে পারতাম খানিকটা টিপিক্যাল বউদের মতো ওকে যন্ত্রণা দিলেই ভালো হতো, হয়তো তাহলে ও আমায় নিয়ে ভাবতো, হয়তো তাহলে আমি ওর জীবনে প্রায়োরিটি লিস্টে থাকতাম, আমায় খুশি করতেও ব্যস্ত হয়ে পড়তো, তাহলে আজ হয়তো সব কিছু অন্যরকম হলেও হতে পারতো। তবে সেসব নিয়ে আর আফসোস নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো কখনোই সামনের বা পাশে থাকা মানুষটার স্যাক্রিফাইস দেখতে পায় না, বরং নিজের মতো ভেবে নেয়। ওরা ভাবে আমরা যা করি নিজের স্বার্থে করি, অথচ আমার কাছে যে সব কিছুর ঊর্ধ্বে ওর স্বার্থ, সেটা হয়তো সে কখনোই টের পায়নি। না পাক, আর চায়ও না ও কিছু জানুক বা বুঝুক। আরও বললে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি বিচলিত নই। ভুল বললে, এই সিদ্ধান্তটা আমি আজ নিইনি রনক। আজ নিলে আমায় তুমি ঠিক বিচলিত দেখতে, নার্ভাস দেখতে। কত রাত আমি ঘুমাইনি, শুধু আকাশ পাতাল চিন্তাভাবনা করে কাটিয়েছি। কি হলে কিভাবে, কত শত প্রস্তুতি নিয়েছি মনে মনে। এমন একটা দিন যদি কখনো আসে, তখন কি করব তা যে কত হাজারবার চিন্তা করেছি তা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। বেসিক্যালি এই সিদ্ধান্তটা অনেক আগেই আমি মনে মনে নিয়ে ফেলেছিলাম। কখনো এমন কিছু হলে, আমাকে চরমভাবে ঠকে যেতে হলে কি করব তা আমি আগেই ভেবে ফেলেছিলাম। শুধুমাত্র আমি হুটহাট তা প্রকাশ করে শেষ পর্যন্ত অপেক্ষা করেছি তোমার ভাইয়ার সিদ্ধান্তের। তার সিদ্ধান্ত জানলাম, তারপর আমি আমার সিদ্ধান্তটা নিলাম। এক্ষেত্রেও কিন্তু আমি একাই অগ্রাধিকার দিয়েছি জীবনে বেছে নেওয়ার। এতটুকু বলে অদ্ভুত করে হাসে তানিয়া। তা মুগ্ধ হয়ে দেখে রৌনক। সামনে দাঁড়িয়ে থাকা নারীকে এসে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তানিয়ার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক জিজ্ঞাসা করে, ভাইয়া কি কখনো তোমাকে বুঝতে চেষ্টা করেছিল? তার তো সে প্রয়োজনই পড়েনি। তোমরা একে অপরকে না বুঝে এতগুলো বছর একসাথে থাকলে কিভাবে, সংসার করলে কিভাবে? একসাথে থাকলেই বুঝি সংসার করা হয়ে যায়? আর একত্রে থাকার জন্য জরুরি নয় অপরজনকে বুঝতে হবে। যদিও আমি প্রতি মুহূর্তে তোমার ভাইয়াকে বুঝতে চেয়েছি, বুঝতে চেষ্টা করেছি, এমনকি শেষ পর্যন্ত বিফলে হয়নি অবশ্য। তার সব কিছু আমি বুঝি, শুধু সেই আমাকে বুঝে না। আর কখনো বোঝার চেষ্টা করেছে কিনা মনে হয়। তোমার ভাইয়ার মতে আমি লেখাপড়া জানা অতি শিক্ষিত নারী, যার জন্য নিজের কেরিয়ার সবার আগে। অথচ সে কখনো জানতেই পারেনি আমি সবসময় ঘরকুনো হয়ে থাকতে চেয়েছিলাম। সকাল শুরু হবে তার বাহুডোরে, তারপর সবাইকে নাস্তা করিয়ে বাচ্চাদের দিয়ে যাবো স্কুলে। রান্নাঘরের দায়িত্বটা আমার হাতেই থাকবে। আমি কিন্তু ছোটবেলা থেকেই বেশ ভালো রান্না জানি।
বিয়ের পর পর কয়েকবার এটা সেটা রান্নাও করেছিলাম, কিন্তু কখনো তোমার ভাইয়ার এপ্রিসিয়েট করা তো বাদ দাও, জানারও চেষ্টা করেনি রান্নাটা কে করেছে। বলতে পারো বাহাবার অভাবে আমার রান্নার শখটা কবে যেন মরা গাছের মতো শুকিয়ে গেল। আমিও পরে আর পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করিনি। কোনো কিছু করতে অনুপ্রেরণা লাগে রনক, যা আমি কখনোই তোমার ভাইয়ার কাছে পাইনি। উল্টো আমি যখন অফিসে জয়েন করার ইচ্ছে প্রকাশ করলাম, তোমার ভাইয়া আমায় বাহাবা দিল। আমিও বোকা, ভাবলাম ও হয়তো এমন একজনই পার্টনার চায় যে ঘরে বসে বসে না থেকে তার কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আসার পর টের পেলাম যার জন্য আমার এত দূর আসা সে তো অনেক আগেই মোড় বদলে নিয়েছে, আর আমি একাই এতটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। তোমার ভাইয়া আমার জীবনে থাকলেও এই পথ আমায় একলাই চলতে হতো, এর চাইতে সে নেই, এটা বেশি ভালো হলো না বলো? তানিয়া থামতে রৌনক বলে, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, অলসো ভেরি প্রাউড অফ ইউ। কয়েক মুহূর্ত নীরবতার পর তানিয়া নিজেই জিজ্ঞাসা করে, তা তোমার চাওয়ালির কি খবর? সাওয়ালি। রৌনক তৎক্ষণাৎই ধরতে পারে না তানিয়া কার কথা বলছে, কিন্তু তাকে রহস্য করে হাতে দেখলে তার বুঝতে সুবিধা হয় না। কিন্তু এতক্ষণে তার কপালে চিন্তার দাগ দেখা দিয়ে গেছে। নিজের চেহারা আদলে গম্ভীর ভাব তুলে এনে রৌনক বলে, নিজের স্বার্থে কাউকে কাছে টানা, নিজের সাথে জড়ানোটা ভুল, তাই না ভাবি? অবশ্যই ভুল। যে কোনো সম্পর্কে দুদিকের স্বার্থ থাকতে হয়, নয়তো মনের মিল থাকতে হয়। একপাক্ষিক কোনো কিছুই ভালো নয়। বলেই ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক। মনে মনে ভাবে তার ভুল হয়ে গেছে। চিত্রলেখা রান্না করতে ব্যস্ত। তার পিছনে এসে দাঁড়ায় চারু, তাও নিঃশব্দে। ভাই বোন তিনটায় চিত্রলেখার ভীষণ আপন, কলিজার একদম কাছের মানুষ। ওরা নিঃশব্দে এসে দাঁড়ালেও সে টের পায়। চারুর উপস্থিতি টের পেয়ে খুন্তি নাড়তে নাড়তেই চিত্রলেখা জিজ্ঞাসা করে, কই ছিলে এতক্ষণ? পড়তেছিলাম আপা। কাল তো তোর কোনো পরীক্ষা নাই, হঠাৎ কি মনে করে এই সময় পড়তে বসলি? এমনি আপা, কাল না থাকুক, সামনে তো পরীক্ষা আছে, সিলেবাস শেষ করা হয় নাই তো, সেজন্য পরে আগে আইতেছিলাম। তোর সিলেবাস শেষ হয়নি? না। চিত্রলেখা জানে চারু বানিয়ে বানিয়ে কথা বলছে। ওর তিনটা ভাই বোনই পড়ালেখায় অনেক সিনসিয়ার। কিছু একটা ঘটেছে তা চিত্রলেখা বাসায় পা রাখতেই টের পেয়েছিল, কিন্তু এই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করেনি। চারু চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকায় চিত্রলেখা জিজ্ঞাসা করে, কিছু বলবি? না। ক্ষুধা লাগছে? না। তাহলে গরমের মধ্যে দাঁড়ায় না থেকে ঘরে যা। চারু তবুও দাঁড়িয়ে রয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর এগিয়ে গিয়ে বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে। চিত্রলেখা বাধা দেয় না, বরং সময় দেয় ছোট বোনকে নিজেকে সামলে নেওয়ার। মিনিট খানিক অতিক্রম হওয়ার পর চিত্রলেখা চুলার আগুন নিভিয়ে দিয়ে চারুকে ছাড়িয়ে পেছনে ফিরে ওর মুখোমুখি দাঁড়ায়। বর্ণিতা না করে সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো? কিছু হয় নাই আপা। বলবি না তাই তো? লিখন না করছে বলতে? সত্যি কিছু হয় না আপা। খালা কই? ওনার ঘরে আছেন। এই সময় ঘরে কি করে? শুয়ে রয়েছে। কেন, শরীর খারাপ? এবারে চুপ করে রয় চারু। চিত্রলেখা আগেই বুঝতে পেরেছিল বাড়িতে কিছু একটা ঘটেছে, কিন্তু এতক্ষণে বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। চারুকে ওখানে দাঁড় করিয়ে রেখে চিত্রলেখা খালার কাছে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে চারু বলে, খালু আজ খালাকে অনেক কথা শোনাইছে আপা। চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। বোনের মুখের দিকে তাকায় সে। চারুর চোখে পানি টলমল করছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চিত্রলেখা এগিয়ে এসে ছোট বোনের বাহু ধরে আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে চারু? খালু চায় না আমরা আর ওনার বাড়িতে থাকি। খালাকে কি বলছে? 1 মাসের মধ্যে আমরা বিদায় না হলে খালাকে উনি তালাক দেবে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস লুকায় চিত্রলেখা চারুকে বলে, তরকারিটা আর একটু জাল হবে, ওটা জাল দিয়ে টেবিলে ভাত দে, আমি আসতেছি। কই যাও আপা? খালা নিশ্চয়ই সারাদিন কিছু খায় নাই, ডেকে নিয়ে আসি, ভাত খাওয়াবো। চিত্রলেখা রান্নাঘর থেকে বেরিয়ে যাবার জন্য আবারও কদম বাড়ালে চারুর ডাকে ফের থমকে দাঁড়ায়। অসহায় কণ্ঠে চারু জিজ্ঞাসা করে, আমাদের কি আর যাওয়ার কোনো জায়গা নাই? যাদের কেউ নেই, যাওয়ার কোনো জায়গা নেই, তাদের আল্লাহ আছে। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আল্লাহর দুনিয়াটা অনেক বড়, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। বেঁচে আছি আমি এখন এগুলো ভাবার জন্য। আর অপেক্ষা না করে চিত্রলেখা বেরিয়ে যায়। পেছনে চারুর চোখে টলমল করতে থাকা পানি গাল বেয়ে পড়ে। সারাদিন নিজেকে আটকে রাখলেও আর এই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারে না বেচারি। মানুষ এত অসহায় কেন হয়? আজ বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই ওদের এত কষ্ট সহ্য করতে হতো না। চিত্রলেখাকে দিনরাত এত চিন্তার মধ্যে থাকতে হতো না। অল্প বয়স থেকে সবার জন্য করতে করতে মরে যেতে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই।
নার্গিস বেগম নিজের ঘরে শুয়ে আছেন। চিত্রলেখা সহজে আন্দাজ করতে পারছে সারাদিনে ওনার কিচ্ছু খাওয়া হয়নি। দূর থেকে দেখলে মনে হয় নার্গিস বেগম ঘুমিয়ে আছেন, কিন্তু আর কেউ না জানলেও চিত্রলেখা বেশ ভালোভাবে জানে তার খালা ঘুমায়নি, এমনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। এগিয়ে এসে খালার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দেয়। তারপর খালার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি থাকতে তোমার এত কিসের চিন্তা খালা? আল্লাহ তো আমায় পাঠিয়েছে তোমাদের জন্যই। চোখ খোলেন না নার্গিস বেগম। তার বন্ধ চোখের পাতাগুলি দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সারাদিন কাঁদেননি তিনি, অল্পে কেঁদে ফেলার স্বভাব ওনার নেই, কিন্তু এই মুহূর্তে আর পারলেন না নিজেকে ধরে রাখতে। চিত্রলেখা খালাকে পেছন থেকে জড়িয়ে ধরে পাশেই শুয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত কেন ভাবছো তুমি? আমি কি মরে গেছি? এসব ভাবাভাবি তো আমার দায়িত্ব। আর কাদের জন্য ভাবছো তুমি? আমাদের জন্য তো কম করনি সারা জীবন, আর কত করবো বলো তো? তাছাড়া এবার এমনিও সময় হয়েছে, তুমি নিজের কথা ভাবো, নিজের সংসারের কথা ভাবো। আমরা তো এমনিও তোমার কাছে চিরকাল থাকবো না খালা। টাকা পয়সার ব্যবস্থা হলে বছর খানেকের মধ্যে লিখন বাইরে চলে যাবে, ওর পরে হয়তো চয়নও চলে যাবে, এরপর চারুকে বিয়ে দিয়ে দিব। ওরা তো সবাই চলেই যাবে, বাকি থাকলাম আমি। আমি না হয় তোমার ঘরের একটা কোনায় পড়ে রইলাম, তাও যদি না হয় দূরেই থাকলাম, বেশি একটা দূরে না, এই আশপাশ দিয়েই থাকবো। দুবেলা করে দেখে হবে আমাদের, সব তো হয়েই যাবে। তাহলে এত চিন্তা কেন বলো তো? চিত্রলেখার হাত ছাড়িয়ে পিছনে ফিরে বুকে জড়িয়ে নেন মেয়েকে নার্গিস বেগম। কথা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার, ধরা গলায় বলেন, সবার জীবন গুছিয়ে দিবি আর তোর জীবনটা বানের জলে ভেসে যাবে। মেকি হেসে চিত্রলেখা বলে, ভাই বোনদের জন্য যদি বানের জলে ভাসতে হয় তাও না হয় ভাসলাম, এতে মন্দ কই? তোকে কেন সবার জন্য করতে হবে? তুই কি ঠেকা নিয়ে রাখছিস সবার জন্য করার? ঠেকাই তো খালা, আমারই তো ঠেকা। আমি না করলে কে করবে? আমি বাইচা থাকতে ওদের তো আমি ভেসে যাইতে দিতে পারি না। আর ওরা তো আছেই, ওরা তিনজন ঠিক আমায় আগলায় রাখবে, তুমি দেখো। জীবন বড় কঠিন জিনিস রে মা। বাস্তবতার কাছে সম্পর্কগুলো একসময় শুকনো হয়ে যায়। আমার ভাই বোনেরা কখনো এমন হবে না খালা। ওরা আমাকে অনেক ভালোবাসে, তুমি দেখে নিও। একদিন ওরাই আমার মাথার ছায়া হবে, তিনটা বট বৃক্ষ হবে। শেষ বয়সে আমাকে আর কোনো কষ্ট করা লাগবে না। ওদের জীবন গোছাই দিবি, সংসার গোছাই দিবি, আর তুই? তোর জীবন কে গোছাবে? তোর সংসার কে সাজিয়ে দিবে? সবার কপালে সব থাকে না খালা। ঘর সংসার করার অত শখও আমার নাই। কোনো মতে ওদের জীবন গুছিয়ে দিতে পারলেই হয়। আমার নিজের জন্য তোমরা আছো তো, আলাদা করে কিচ্ছু চাই না। এমনে বললো হয় না রে মা। এমনি বললে হয় না, কেমনে বললে হয় সেটা পরে দেখা যাবে। তুমি আপাতত ওঠো তো, চলো ভাত খাবা। চিত্রলেখা বিছানা থেকে নেমে খালাকে তুলে বসায়, হাত ধরে টানে নামানোর জন্য। আরেক হাত বাড়িয়ে চিত্রলেখার হাত ধরে নার্গিস বেগম বলেন, তোদের সঙ্গে নিবি আমারে? তুমি আমাদের সঙ্গে কই যাবা নিজের ঘর সংসার ফেলে? এই ঘর সংসার আর আমার নাই। মানে? তোর খালু আবার বিয়ে করবে। খালার মুখে এমন কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চিত্রলেখা। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি অনুমতি দিয়ে দিলা? আর না দিয়ে উপায় কই বল? তার নিজের রক্ত চাই, আমি তো তারে কোনো বাচ্চা দিতে পারলাম না। তোমার তো কোনো সমস্যা নাই খালা। সমস্যা নেই, কিন্তু বাচ্চাও তো হইল না, বাজাই তো রইয়া গেলাম। আমরা 4 ভাই বোন থাকতে তুমি কোনোদিন বাজা না। তোর খালু কোনোদিন তোদেরকে নিজের সন্তানের মতো দেখে নাই, আর কোনোদিন দেখবো না। এই আশা আমি অনেক আগেই ছেড়ে দিছি। বহুত হাত পা ধরছি, আর সম্ভব না। তার সন্তান চাই, তাই বিয়ে করার অনুমতি দিয়ে দিছি। তুই আমাকে তোদের সাথে নিয়ে যাস মা। এই বয়সে আমি সতীনের সংসার করতে চাই না। বলতে বলতেই কেঁদে ফেলেন নার্গিস বেগম। চিত্রলেখা খালার মাথাটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, আমি যেখানেই যাই তুমি আমার সঙ্গেই থাকবা, যা আছে কপালে। আল্লাহ মারবে না আমাদের, তুমি দেখে। নার্গিস বেগমের কান্নার গতি বাড়ে। এভাবে কাঁদতে চাননি তিনি, ভেঙে পড়তেও চাননি। দীর্ঘ সময় বুকের ভেতরে দুঃখ চাপা দিতে দিতে আজ আর ভেতরের জায়গা অবশিষ্ট নেই দুঃখ চাপা দেওয়ার। এতকাল আড়াল করে রাখা সব দুঃখ, সব চোখের পানি হয়ে ঝরতে শুরু করেছে সুযোগ পেয়ে। চিত্রলেখাও বাধা দেয় না, বরং খালাকে কাঁদতে দেয়। কাঁদলে মন হালকা হবে, এতদিনে জমিয়ে রাখা কষ্ট মুছে যাবে না, তবুও সহনীয় হবে।
ও তো আছেই সামলে নেওয়ার জন্যে, চিন্তা করার জন্যে। সময় মতো ঠিক সব সামলে নিবে। আল্লাহ তাআলা ওকে সব সামলে নেওয়ার অসম্ভব ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাইকে সামলে রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে ওর, কিন্তু ওকে সামলাবে কে? আল্লাহ কি এমন কাউকে পৃথিবীতে পাঠায়নি যে ওকে সামলাবে? পাঠিয়ে থাকলে সেই মানুষটা কোথায়, কত দূরে আছে, কবে আসবে সে চিত্রলেখার জীবনে? নাকি এমন কাউকে আল্লাহ পৃথিবীতে পাঠায়নি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।